আচ্ছা, আজকে দেখব হচ্ছে সংকট বেগ আর হচ্ছে রেনল্ডের সূত্র। সংকট বেগ বলতে এক্স্যাক্টলি কী বোঝাচ্ছে, যে বেগ অতিক্রম করার ফলে নির্দিষ্ট যে পরিমাণ ন্যূনতম যে পরিমাণ বেগ অতিক্রম করার ফলে একটা শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে কনভার্ট হয়ে যায় বা পরিণত হয়, সেই বেগটাকেই বলা হচ্ছে সংকট বেগ। আচ্ছা, সংকট বেগকে আমরা ভিসি দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে হচ্ছে ভিসি সমানুপাতিক হচ্ছে তরলের সান্দ্রতার সাথে ভিসি সমানুপাতিক হিসেবে থাকে। তারপরে হচ্ছে ভিসি সমানুপাতিক 1/ρ, তার মানে হচ্ছে যে ঘনত্বটা থাকে সেই ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক হিসেবে থেকে থাকে, তরলের ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক হিসেবে থাকে। আবার দেখা যাচ্ছে যে নলের মাধ্যমে আমরা এই পরীক্ষাটা করব, সেই নলের যে ব্যাসার্ধটা থাকবে সেই ব্যাসার্ধর সাথেও ব্যস্তানুপাতিক হিসেবে থেকে যাচ্ছে। তাহলে হচ্ছে ভিসি সমানুপাতিক ইটা ডিভাইডেড বাই রো আর। তাহলে এখানে চলে আসবে হচ্ছে ভিসি ইকুয়ালস টু, আমরা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসবো কে ইটা রো আর। ওকে, আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে খুব সরু একটা নলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কে এর মানটা সমানুপাতিক ধ্রুবকের মানটা 1000 ধরা হয়। তারপরে হচ্ছে কে এর মান 1000 অতিক্রম না করলে প্রবাহ শান্ত রেখা প্রবাহ থাকে, আর যদি 1000 অতিক্রম করে তাহলে দেখা যাচ্ছে তার মান চলে আসে, মানে তাকে বলা হচ্ছে অশান্ত প্রবাহ। ঠিক আছে, এটাই হচ্ছে সংকট বেগের ক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো আছে সেগুলো। আচ্ছা, এখন একটা ম্যাথ করি। 2 নম্বর ম্যাথটা, একটি প্রবাহী নলের ভেতর দিয়ে পানির প্রবাহের বেগ কী রকম হলে প্রবাহটি ধারারেখা বা শান্ত প্রবাহ হয়, দেওয়া আছে হচ্ছে নলের ব্যাস দেওয়া আছে, সান্দ্রতাঙ্ক দিয়ে দেওয়া আছে, আর রেনল্ডের সংখ্যা মানে কে এর মান আমার অলরেডি দিয়ে দেওয়া আছে, আর আমাদের রো এর মানটাও তো আমরা জানি, পানির রো এর মান কত। তো ভিসি ইকুয়ালস টু কে ইটা রো আর। তো এখান থেকে আমার কে এর মান দেওয়া আছে হচ্ছে 1000 ইন্টু ইটার মান দেওয়া আছে 0.001, আর এটার মান দেওয়া আছে কত 1000 ইন্টু 1 ইন্টু 10⁻²। তার মানে আমাদের এখানে টোটালটা ক্যালকুলেশন করলে যেটা চলে আসবে সেটা আসবে 0.1 এত, যেহেতু একটা বেগ তার মানে তার একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তার মানে এত মিটার পার সেকেন্ড আমাদের চলে আসলো। ওকে, স্টোকসের সূত্র, এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা সূত্র। আচ্ছা, স্টোকসের সূত্রের ক্ষেত্রে আমাকে যেটা বলা হয় যে তরলের মধ্যে যে তরলের প্রবাহী যে বেগটা থাকে বা দেখা যাচ্ছে ওই সান্দ্রতা জনিত আমার যে একটা বল থেকে থাকে, সেই বেগ বল এই সবগুলোর সাথে একটা সম্পর্ক থাকে, সেই সম্পর্কটাই আমার এই সূত্রের মাধ্যমে নির্ণয় করা হয়েছে। আচ্ছা, তো আমার সান্দ্রতাজনিত যে ঊর্ধ্বমুখী, আমরা জানি তরলের মধ্যে কোনো কিছু আমরা যদি ভিতরে ডোবাতে চাই তার ঊর্ধ্বমুখী একটা বল আমাদের প্রয়োগ হয়, সেই বলটাকে বলতেছে সান্দ্রতাজনিত ঊর্ধ্বমুখী বল। তো সেই বলটা আমার কিসের সমানুপাতিক, ফার্স্ট অফ অল সেটা দেখি। আচ্ছা, তাহলে আমার এখান থেকে জানবো যে এফ সমানুপাতিক আমাদের হচ্ছে ইটা, কারণ সেটা হচ্ছে সান্দ্রতার সমানুপাতিক, সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক। তারপরে হচ্ছে এফ সমানুপাতিক আর, তার মানে হচ্ছে নলের ব্যাসার্ধের সমানুপাতিক, আর হচ্ছে এফ সমানুপাতিক আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রান্তিক বেগ হচ্ছে ভি। তার মানে সেই সবগুলোকে আমি যদি একত্র করলে আমাদের এফ এর মান চলে আসবে ইটা আর ভি। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে সমানুপাতিক ধ্রুবক যখন আমি ক্যালকুলেশন করব, এই সবগুলোর মান বসিয়ে যখন আমাদের ক্যালকুলেশন করা হয়, এখানে সমানুপাতিক, তখন আমাদের কে একটা সমানুপাতিক ধ্রুবক চলে আসে ইটা আর ভি। আচ্ছা, কে সমানুপাতিক ধ্রুবক আসার পরে সেই কে এর মান আমরা হিসাব করলে পেয়ে যাই, কে এর মান চলে আসে 6 পাই ইটা আর ভি। ওকে, এটাই হচ্ছে আমাদের সূত্রটা 6 ইটা আর ভি। এটা দিয়ে অনেক টাইপস অফ ম্যাথস আমাদের এখানে থেকে থাকে। আচ্ছা,
স্টোকসের প্রান্তিক বেগের যে সমীকরণটা আছে, প্রান্তিক বেগের সমীকরণটা আমরা এখান থেকে নির্ণয় করি যে এফ ইকোয়াস টু, আমরা জানি বস্তুর যে কোনো বস্তুকে যদি আমরা পানিতে নিমজ্জিত করতে চাই তার একটা ওজন কাজ করে। ওজনটা হচ্ছে আমরা যেটা বলি এম জি, ওজনটা কাজ করতেছে। এম ইকোয়াস টু আমরা জানি হচ্ছে রো ভি জি, ঠিক আছে, রো ভি জি। তাহলে আমার দেখা যাচ্ছে কোনো একটা গোলাকার বস্তুর কথা যদি আমি চিন্তা করি, তাহলে গোলাকার বস্তুর আয়তন হবে 4/3 পাই আর কিউব আর ইন্টু রো ইন্টু জি। ওকে, এটা আমাদের চলে আসলো। এরপরে দেখা যাচ্ছে যে আমার আর্কিমিডিসের হারানোর সূত্রের কথা, হারানোর মানে কোনো বস্তুকে যদি দেখা যায় পানির মধ্যে আমরা নিমজ্জিত করি, কিছু পরিমাণ বল ও বাকি ওর কিছু পরিমাণ ভর ও হারায়, তাহলে সেই হারানো ভরটা কি হয়ে থাকে, সেই হারানো ভরটা হয়ে থাকে এর ঊর্ধ্বমুখী বলের সমান, এর ঊর্ধ্বমুখী বলের সমান। তাহলে ঊর্ধ্বমুখী ওই বস্তুটার উপর ঊর্ধ্বমুখী একটা বল ক্রিয়া করা হয়। আবার দেখা যাচ্ছে কি আর বস্তুটার ওজনটা নিচের দিকে কাজ করে, এই দুইটা মিলে একটা নিট একটা ভর কাজ করে, সেইটাকে বা নিট একটা বলের উপর কাজ করে। যেমন একটা বস্তুকে আমি যদি পানির নিচে নিমজ্জিত করি, ওর ওজনটা নিচের দিকে কাজ করবে, আর বস্তুর ঊর্ধ্বমুখী বলটা উপরের দিকে কাজ করবে। এই দুইটাকে দেখা যাচ্ছে যে মাইনাস করে বা নিট একটা বল আমরা পেয়ে যাই, সেই বলটাই কার্যকরীভাবে ওর উপরে ক্রিয়া করছে। তাহলে এফ ইকুয়ালস টু ওর যে ইয়েটা থাকে, ওর যে ওজনটা আমার নিচের দিকে কাজ করবে, তার মানে হচ্ছে 4/3 পাই আর কিউব আর হচ্ছে রো জি চলে আসতেছে মাইনাস ওর উপর যে পানির মানে ওর উপর পানির যে ঊর্ধ্বমুখী বলটা থাকে, সেই ঊর্ধ্বমুখী বলের মান হচ্ছে 4/3 পাই আর কিউব আর হচ্ছে এইটা সিগমা জি। আচ্ছা, সিগমার মানটা কি? সিগমার মান হচ্ছে যে বস্তুটাকে আমি নিচের দিকে ডোবাচ্ছি, সেই বস্তুর যে ঘনত্বটা থাকে, সেই বস্তুর ঘনত্বটাকে আমরা এখানে রো দিয়ে প্রকাশ করে সিগমা দিয়ে প্রকাশ করেছি। তাহলে সেখান থেকে আমাদের এখান থেকে চলে আসবে 4/3 পাই আর কিউব আর তারপরে হচ্ছে জি, আর এখানে হচ্ছে রো মাইনাস সিগমা, এটা আমাদের চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা কি দেখেছি? এরপরে আমরা দেখেছি যে এই যে স্টোকসের সূত্র থেকে আমরা যেটা জেনেছি, স্টোকসের সূত্রতে যে বস্তুর উপরে কোনো বস্তু যদি পানিতে আমরা নিমজ্জিত হয়ে থাকে, তো বস্তুর উপর এই ঊর্ধ্বমুখী বলটা কাজ করে থাকে, এই বলটা কাজ করে থাকে। তাহলে আমরা পেয়ে গেলাম এই নিট যে বলটা আর এই বলটা, স্টোকসের সূত্রের যে বল, এই দুটা হচ্ছে পরস্পর সমান। তাহলে আমার এই দুটো যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা লিখতে পারি যে 6 রো আর তারপরে হচ্ছে ভি ইকুয়ালস টু আমার কত চলে আসবে হচ্ছে 4/3 পাই আর কিউব জি আর হচ্ছে রো মাইনাস সিগমা। আচ্ছা, তাহলে সেখান থেকে আমাদের প্রান্তিক বেগের যে সমীকরণটা চলে আসবে, সেই সমীকরণটার মান কি? সেই সমীকরণটার মান হচ্ছে ভি ইকুয়ালস টু 2/9 চলে আসবে আমাদের এখানে 2/9, আর এখানে হচ্ছে আর স্কোয়ার আর হচ্ছে রো মাইনাস সিগমা ডিভাইডেড বাই ইটা ইন্টু টোটালি আমার কত চলে আসতেছে, জি গুণ হয়ে যাচ্ছে। তার মানে এই সূত্রটা আমার, এটা হচ্ছে প্রান্তিক বেগের যে সূত্রটা থাকে, পানির প্রান্তিক বেগের সূত্রটা, সেটা হচ্ছে এটা। আচ্ছা, এটাও খুব 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 ইম্পর্ট্যান্ট একটা সূত্র। এখন এই সূত্র রিলেটেড একটা ম্যাথ আমরা এখানে দেখি। 2 নম্বর ম্যাথে দেখি যে 2 × 10⁻⁻4 মিটার ব্যাসার্ধের একটি লোহার বল তারপিন তেলের ভেতর দিয়ে 4 × 10⁻2 মিটার পার সেকেন্ড প্রান্ত বেগ নিয়ে পড়ছে। যদি লোহা ও তারপিন তেলের ঘনত্ব যথাক্রমে আমাদের দিয়ে দেওয়া আছে এত হয়, তবে তারপিন তেলের সান্দ্রতাঙ্ক কত, সেটা আমাদেরকে বের করতে বলেছে। আচ্ছা, আমাদের সব কিছুই দিয়ে দেওয়া আছে। আর এর মান দিয়ে দেওয়া আছে 2 × 10⁻⁻4, ভি এর মান দিয়ে দেওয়া আছে 4 × 10⁻²। এরপরে হচ্ছে দুইটা সান্দ্রতাঙ্ক আমাদের এখানে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, লোহার সান্দ্রতাঙ্ক যেটা রো এর মানটা এখানে আমাদের দিয়ে দেওয়া আছে কত, 7.8 × 10⁻³ আর হচ্ছে তারপিন তেলের সান্দ্রতাঙ্ক এখানে যেটা দিয়ে দেওয়া আছে, এটা সিগমা ইকুয়ালস টু কত, 0.87 × 10⁻³ সব কিছুর মান
আমাদের এখানে দিয়ে দেওয়া আছে। এখন শুধু আমরা ক্যালকুলেশন করবো। আমাদের মেইন সূত্রটা লিখে দিই। v = 2/9 r স্কোয়ার ডিভাইডেড বাই ইটা রো মাইনাস সিগমা আর হচ্ছে ইন্টু জি। আচ্ছা, তো এখান থেকে আমাদের ইটার মানটা নির্ণয় করতে বলেছে। ইটা তাহলে সামনে চলে আসবে, আর হচ্ছে 9v 2r স্কোয়ার, তারপরে হচ্ছে রো মাইনাস সিগমা, আর এটা হচ্ছে জি। আচ্ছা, এখানে সব কিছুর মান আমাদের দিয়ে দেওয়া আছে, এখন জাস্ট এই মানগুলো এখানের মধ্যে বসাবো, তাহলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো ইটার মান চলে আসে 1.51 × 10⁻²। আচ্ছা, এই ইটার এককটা হচ্ছে নিউটন। আচ্ছা, এইটার এককটা হচ্ছে kg/মিটার আর হচ্ছে পার সেকেন্ড। ঠিক আছে, kg/মিটার/সেকেন্ড। আচ্ছা, পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তি বলতে এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে সেটা আমরা বুঝি। দেখা যাচ্ছে কি আমরা পৃষ্ঠ টানের যে ইয়েটা বুঝি, যে আমার যদি একটা যে কোনো একটা যেমন সুতাই ধরলাম, সুতাকে এরকম মুড়িয়ে একটা ছোট একটা সুতাকে রাউন্ড করে পেঁচিয়ে দেখা যাচ্ছে কি ওইটা একদম বিক্ষিপ্তভাবে আমরা পানির ওপর দিয়ে দিলাম। তো দেখা যাচ্ছে এই পজিশনে যদি দেই, পানির পৃষ্ঠ টানের কারণে সে একদম রাউন্ড শেপ একটা লাভ করে, সে একটা রাউন্ড শেপ ধারণ করে। তো পানির পৃষ্ঠ টানের দরুন দেখা যাচ্ছে কি এই যে বিকৃত আকারে থাকা এই সুতাটা এরকম রাউন্ড শেপ মানে ধারণ করছে। আচ্ছা, এটা সংজ্ঞাটা আমরা কি বলতে পারি, যে কোনো তরলের পৃষ্ঠের একটি সরলরেখা কল্পনা করলে উক্ত সরলরেখার প্রতি একক দৈর্ঘ্যের ওই রেখার উভয় পাশে লম্বভাবে এবং পৃষ্ঠের স্পর্শক রূপে যে বল কাজ করে সেটাকেই বলা হচ্ছে কি পৃষ্ঠ টান। তার মানে দেখা যাচ্ছে আমি যদি একটা ম্যাচের কাঠিকে যদি পানির উপরে রাখি, তো কাঠির দুই সাইডে আমার এরকমভাবে বল কাজ করবে, দুই সাইডেই কাজ করবে, এক সাইডে না দুই সাইডেই কাজ করবে। এক সাইডে যদি এফ বল কাজ করে, অপর সাইডেও আমার এফ বল কাজ করবে। দুই সাইডে যে বলটা কাজ করছে সমানভাবে সেটাকেই বলা হচ্ছে যে পৃষ্ঠ টান। ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে পৃষ্ঠ টান। আচ্ছা, পৃষ্ঠ টান হচ্ছে একক দৈর্ঘ্যে আমরা পৃষ্ঠ টানটা নির্ণয় করে থাকি। তার মানে পৃষ্ঠ টান = বল ডিভাইডেড বাই দৈর্ঘ্য। পৃষ্ঠ টান কত? পৃষ্ঠ টান বল ডিভাইডেড বাই দৈর্ঘ্য। তার মানে এখান থেকে লিখতে পারি T = F বাই একক দৈর্ঘ্যে আমার যতটুকু বল কাজ করতেছে এই কাঠিটার উপরে সেটাকেই বলা হচ্ছে কি পৃষ্ঠ টান। ওকে। আচ্ছা, পৃষ্ঠ টানের উপর প্রভাবকারী বিষয়গুলো কি কি? একটা হচ্ছে দূষিতকরণ, তারপরে হচ্ছে দ্রবীভূত বস্তুর উপস্থিতি, তাপমাত্রা। আচ্ছা, দূষিতকরণ বলতে বোঝাচ্ছে যে তরল যদি চর্বি, তেল প্রভৃতি দ্বারা দূষিত করা থাকে তাহলে পৃষ্ঠটান হ্রাস পায়। আমার একদম পিওর পানির পৃষ্ঠটানটা থাকে খুব বেশি পরিমাণে, কিন্তু তরলটা যদি আমার দূষিতভাবে থাকে তো দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে আমাদের পৃষ্ঠটানের পরিমাণটা অনেক বেশি কম পরিমাণে থাকে। আচ্ছা, এরপরে আমাদের বলতেছে যে দ্রবীভূত বস্তুর উপস্থিতি, যে তাহলে কোনো রকম দ্রবীভূত বস্তু থাকলে তাহলে পৃষ্ঠটানের পরিবর্তন হয়। তারপরে অজৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়, কিন্তু জৈব পদার্থ যদি দ্রবীভূত থাকে তাহলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। আমরা জানি তেল, চর্বি এগুলো হচ্ছে জৈব বস্তু, যার কারণে তারা যদি আমার উপস্থিতি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের পৃষ্ঠটানের মানটা হ্রাস পাবে। কিন্তু অজৈব বস্তু যে কোনো যেমন অ্যাসিডের কথা, আমরা নর্মাল অ্যাসিডের কথা বলতে পারি, বিভিন্ন টাইপসের ক্ষারের কথা বলতে পারি, এসব যখন আমার উপস্থিত থাকে তখন আমার পৃষ্ঠটানের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে। আচ্ছা, তাপমাত্রার কথা আমরা বলতে পারি যে তরলের তাপমাত্রা প্রভূতভাবে আচ্ছা, পৃষ্ঠটান তাপমাত্রার উপর নির্ভর করে। সাধারণভাবে তাপমাত্রা বৃদ্ধি পেলে পৃষ্ঠটান হ্রাস পায়, আবার হচ্ছে তাপমাত্রা হ্রাস পেলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। আচ্ছা, শুধু গলিত তামা, তারপরে হচ্ছে ক্যাডমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম পরিলক্ষিত হয়। আচ্ছা, ঠিক আছে। তো তাপমাত্রা পরিবর্তনের পাল্লা কম হলে পৃষ্ঠটান ও তাপমাত্রার মধ্যকার সম্পর্ক নিম্নভাবে ব্যাখ্যা করা যায়। আচ্ছা, আমাদের এখানে বলছে নর্মালভাবে যে কোনো আমার শুধুমাত্র গলিত তামা আর ক্যাডমিয়াম এই দুইটা বাদে বাকি যে কোনো বস্তুর মধ্যে আমরা যদি এরকম পৃষ্ঠটান নির্ণয় করতে চাই তাহলে দেখা যায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পৃষ্ঠটানটা হ্রাস পায়, কিন্তু তাপমাত্রা যদি আমার কমে তাহলে পৃষ্ঠটান আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে? বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে পৃষ্ঠটানের সাথে টেম্পারেচারের যে সম্পর্কটা সেটা হচ্ছে এইরকম। আচ্ছা,
আর হচ্ছে পরম শূন্য তাপমাত্রাতে পৃষ্ঠটানের মান 0 হয়ে থাকে। ঠিক আছে, পৃষ্ঠটানের মান আচ্ছা সরি, যে তাপমাত্রায় আমার পৃষ্ঠটানের মান 0 হয়ে থাকে তাকে সংকট তাপমাত্রা বলা হচ্ছে। যে তাপমাত্রায় পৃষ্ঠটানের মান 0 হয়ে থাকে তাকে বলা হচ্ছে সংকট তাপমাত্রা। আর হচ্ছে তরলের উপরে অবস্থিত মাধ্যম। আচ্ছা, তরলের উপরে যেমন আমাদের তরলের উপরে যদি বায়ু মাধ্যম থাকে বা অন্য যে কোনো মাধ্যম, সবসময় তো আমাদের বায়ু মাধ্যম না, অন্য যে কোনো গ্যাসেস মাধ্যমে যদি আমরা করে থাকি, তো দেখা যাচ্ছে যে তরলের উপরের এই মাধ্যমের জন্য আমার এই পৃষ্ঠটানের মানটা কী হয়ে থাকে, চেঞ্জ হয়ে থাকে। এরপরে হচ্ছে তরল মুক্ত তলের সাথে কোনো অন্য কোনো বস্তুর উপস্থিতি। তার মানে আমার বলেছে যে তরলের মুক্ত তলের সাথে অন্য কোনো বস্তুর উপস্থিতি, তার মানে তরলের মুক্ত তলে যদি তরল ছাড়া অন্য যে কোনো বস্তুর উপস্থিতি থেকে থাকে তাহলে আমার দেখা যাচ্ছে যে এই পৃষ্ঠটানের মানটা আস্তে আস্তে হ্রাস পেয়ে থাকে। আর তরিতাহিতকরণ, তরলকে তরিতাহিত করা হলে পৃষ্ঠটান হ্রাস পায়। তার মানে হচ্ছে যেমন আমরা জানি পানির মধ্যে কিন্তু আমার বিদ্যুৎ পাস হয়। তো দেখা যাচ্ছে যে আমি যখন পানির মধ্যে বা পানিটা বা যে কোনো তরল যদি আমার তরিতাহিত থাকে তাহলে সেক্ষেত্রে আমার পৃষ্ঠটানের যে মানটা থাকে সেই পৃষ্ঠটানের মানটা কি হয়ে যায়, কম হয়ে যায়। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাগুলো এখন আমরা দেখি। আচ্ছা, একটা হচ্ছে সংযুতি বল, আসঞ্জন বল, আর একটা হচ্ছে আণবিক পাল্লা। সংযুতি বল কাকে বলা হচ্ছে, একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বলটা থেকে থাকে তাকে আমরা সংযুতি বল বলে থাকি। যে একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে আমার পারস্পরিক যে আকর্ষণ বলটা থেকে থাকে সেটাকে আমাদের বলা হচ্ছে কি, সংযুতি বল। আসঞ্জন বল কাকে বলা হচ্ছে, বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল থেকে থাকে তাকে বলা হচ্ছে আসঞ্জন বল। তার মানে দেখা যাচ্ছে অনেক সময় পানি, মানে একটা কাচের মধ্যে পানি নিলে দেখা যায় পানিটা ফেলে দেওয়ার পরও কাচের সাথে কিছু পরিমাণ পানি আমাদের লেগে থাকে। সেই লেগে থাকার কারণ হচ্ছে পানির অণু আর কাচের অণুর মধ্যকার আকর্ষণ বল। আচ্ছা, এরপরে হচ্ছে আণবিক পাল্লা। আণবিক পাল্লা কি বলতেছে, যে দুটি অণুর মধ্যকার কার্যকরী আসক্তি বলের সর্বাধিক যতটুকু দূরত্ব পর্যন্ত অনুভব হয় তাকে বলা হচ্ছে আণবিক পাল্লা। যে দেখা যাচ্ছে আমাদের অণুগুলোর ডিস্টেন্সের উপরে অবশ্যই তাদের আকর্ষণ বিকর্ষণ বলের মানটা নির্ভর করে। তো দেখা যাচ্ছে এই যে তাদের দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলটা সর্বোচ্চ যতটুকু দূরত্ব পর্যন্ত আমার এই আকর্ষণ বলটা থাকবে সেইটাকেই বলা হয়, বা সেই পাল্লাটাকেই বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ পাল্লা বা আন্তঃআণবিক পাল্লা এখানে বলা হচ্ছে। ওই ডিস্টেন্স থেকে দূরে সরে গেলে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে ওই আকর্ষণ বলটা আর থাকবে না। আচ্ছা, এখন আমার আসি যে পৃষ্ঠশক্তি বলতে বোঝাচ্ছে যে কোনো তরলের কোনো একটি তরল তলের ক্ষেত্রফল এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ সাধিত হয় তাকে বলা হচ্ছে কি, তরলের পৃষ্ঠশক্তি। তার মানে আমার একটা তরল বা একটা পানি ফোটার কথাই আমি চিন্তা করি। পানিকে যখন আমি উপর থেকে নিচের দিকে ফেলি তখন দেখা যাচ্ছে সে একটা ফোটার আকার ধারণ করে। তো ফোটার আকার কেন ধারণ করে, দেখা যাচ্ছে যে ওটার মধ্যে আমাদের ক্ষেত্রফলটা থাকে সব থেকে কম পরিমাণে থাকে, এর জন্য কম জায়গা লাগে বলে তারা ওই রকম আকারটা ধারণ করে থাকে। তো পানির যে এরকম চারদিকে এরকম ফোঁটা আকারে পড়ছে, তো ফোঁটা আকারে কেন পড়ছে বা কিভাবে করে পড়ছে, সেটা কারণ হচ্ছে পৃষ্ঠটানের দরুন তার চারদিকের আমরা পুরো একটা পানির এমনটাকে সে একটা গোলের মধ্যে আবদ্ধ করে রাখছে বা একটা গোলকের মধ্যে আবদ্ধ করে রাখছে। তো সেই কাজটা করার জন্য আমার পৃষ্ঠশক্তিটা কাজ করে থাকে। তো দেখা যাচ্ছে যে ওই একই পরিমাণ পানিকে যদি আমি ওর ক্ষেত্রফলটা বাড়াতে চাই, তো সেই ক্ষেত্রে আমার যে পরিমাণ কাজ ওর মধ্যে করতে হবে সেই পরিমাণ কাজকেই বলা হচ্ছে কি, পৃষ্ঠশক্তি। আচ্ছা, কি পৃষ্ঠশক্তি, তাহলে E=W/W/del A, বা আমার হচ্ছে এই যে একক পরিমাণ বাড়াতে হলে বৃদ্ধি করাটাকে বোঝাচ্ছে, এর জন্য এটাকে বলা হচ্ছে ডেল এ দিয়ে এটাকে প্রকাশ করা হচ্ছে। তার মানে হচ্ছে E=W/del A। ঠিক আছে, E=W/del A। আচ্ছা, পৃষ্ঠশক্তির কিছু কিছু সূত্র আছে, মানে কিছু ধর্ম আছে, সেই ধর্মগুলো দেখি। যে তরলের মুক্ত পৃষ্ঠে একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে হলে যে পরিমাণ কাজ করতে হয় সেই কাজটাকে আমার বলা হচ্ছে পৃষ্ঠশক্তি। পরশূন্য তাপমাত্রায় পৃষ্ঠশক্তি পৃষ্ঠটানের সমান হয়ে থাকে। পৃষ্ঠশক্তিটা পৃষ্ঠটানের সমান হয়ে থাকে। পৃষ্ঠশক্তি আর পৃষ্ঠটান সব থেকে মানে একটা ডিফারেন্ট জিনিস। পৃষ্ঠটানটা আমি আগেই বলেছি যে পানির উপরে বা যে কোনো তরলের উপরে একটা বস্তু রাখলে ওই বস্তুর উপর চারদিকে আমার যে পরিমাণ বল কাজ করবে, তো ওই একক দৈর্ঘ্যে
আমার যে পরিমাণ বল কাজ করবে সেই বলটাকে বলা হচ্ছে পৃষ্ঠ টান। আর পৃষ্ঠ শক্তি বলা হচ্ছে যে কোনো তরলের ক্ষেত্রফলকে বা দেখা যাচ্ছে যে হ্যাঁ, তরলের ক্ষেত্রফলকে যদি আমি একক পরিমাণ বৃদ্ধি করতে চাই তাহলে আমার যে পরিমাণ কাজ বা শক্তির প্রয়োজন হয় সেটাকে বলা হচ্ছে কি পৃষ্ঠ শক্তি। তো পরমশূন্য তাপমাত্রায় পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টান দুইটাই কি হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে। পরমশূন্য তাপমাত্রা ছাড়া অন্য যে কোনো তাপমাত্রায় মোট পৃষ্ঠ শক্তি সর্বদা পৃষ্ঠ টান অপেক্ষা বেশি হয়ে থাকে। পৃষ্ঠ শক্তিটা অবশ্যই পৃষ্ঠ টান থেকে কি হয়ে থাকবে, বেশি হয়ে থাকবে। আচ্ছা, পৃষ্ঠটানের আণবিক তত্ত্বের সাহায্যে পৃষ্ঠটানের ব্যাখ্যা। আচ্ছা, পৃষ্ঠটানের ব্যাখ্যাটা আমরা এখান থেকে শিখি। যেমন এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটা পানি, আমি যখন কোনো পানি করব, কোনো পাত্রে যখন আমাদের থাকবে, তখন দেখা যাচ্ছে ডিফারেন্ট পজিশনে আমাদের সব পানি কিন্তু এক জায়গায় থাকে না, সব পানির অণুগুলো কিন্তু এক জায়গায় থাকে না, এক একটা এক এক জায়গায় থাকে। তো দেখা যাচ্ছে যে আমার একটা পানির অণু আছে, এই পানির অণুটার ক্ষেত্রে আমরা চিন্তা করি, এই পানির অণুটা যখন সম্পূর্ণভাবে নিমজ্জিত থাকবে, ঠিক আছে, ওর চারদিকে সমান বল কাজ করবে। আচ্ছা, চারদিকে সমান বল কাজ করবে, তাহলে দেখা যায় ওর মধ্যে লব্ধি যে বলটা থাকে, সেই লব্ধি বলের মানটা 0 হয়ে যায়। কারণ কি? কারণ দেখা যাচ্ছে ও সমান দিকে, এইদিকেও যেভাবে ফোর্সড হচ্ছে এভাবেও এদিকেও সমান দিকে ও সেমভাবে ফোর্সড হচ্ছে, যার কারণে ওর উপর নিট বলের মানটা থাকে 0। আচ্ছা, এরপরে হচ্ছে বিয়ের জন্য চিন্তা করি, যেটা কিনা আংশিকভাবে নিমজ্জিত থাকে। তো আংশিকভাবে নিমজ্জিত থাকলে তখন দেখা যাচ্ছে যে এই নিচের যে অণুগুলো থাকে সেই অণুগুলোর দ্বারা ও আকর্ষিত হয়। ওই যে আসক্তি বল, আমরা আসক্তি বা সংযুতি যে বলটা থাকে, সেই সংযুতি বলটার কারণে ওর চারপাশে অণুগুলো দ্বারা আকর্ষিত হয়। বাট উপরে যেহেতু ওই পানির কোনো অণু থাকে না বা তরলের কোনো অণু থাকে না, তাহলে উপরের দিকটা ওর আকর্ষণ থাকে কম। তার মানে ওর যে লব্ধি বলটা থাকে সেই লব্ধি বলটা থাকে হচ্ছে নিম্নমুখী, ওর লব্ধি বলটা থাকে হচ্ছে নিম্নমুখী। এরপরে দেখা যাচ্ছে যে এমন সি পজিশনে যারা থাকে, যারা অর্ধেক থাকে বাইরে আর অর্ধেক থাকে ভিতরে, তো এই টাইপের বস্তুগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আচ্ছা, আচ্ছা, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে উপরে আমার কোনো বলই কাজ করতেছে না, কিন্তু সব বলটা আমার নিচের দিকে কাজ করছে। বিয়ের মতো এরও সেম পজিশন হবে যে এর নিম্নমুখী একটা আসক্তি মানে সংযুতি বলটা এর উপরে কাজ করবে। কিন্তু ডি এর যে অণুগুলো আছে তো ওর বেশিরভাগটাই বাইরের দিকে কাজ করছে। তো দেখা যাচ্ছে যে এই টাইপের অণুগুলো আমার বাষ্পাকারে, যদি আমি তরলের কথা চিন্তা করি, এই টাইপের অণুগুলো আমার বাষ্পাকারে উড়ে যায়। ডি যে অণুগুলো আছে সেই অণুগুলো সব থেকে মানে খুব সহজে এরা বাষ্পাকারে উড়ে যেতে পারে। কারণ কি? এদের নিম্নমুখী যে আকর্ষণ বলটা বা সংযুতি বলটা, সেই বলটার মান থাকে না বললেই চলে। আচ্ছা, পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তির যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আমরা দেখি। দেখা যাচ্ছে কি আমার একটা এখানে পানি আছে, পানির উপরে আমার এখানে একটা পিস্টন আছে। তো পিস্টনের এই দিক বরাবর যেহেতু ওর একটা দিক পানির সাথে দেখা যায় পানির দিকে লাগানো আছে, তাও এই দিকে ওর যে টোটাল লেন্থটা হচ্ছে এল পরিমাণ। তো দেখা যাচ্ছে ওর উপরে টোটাল কতটুকু ফোর্স কাজ হচ্ছে, ওর উপরে ফোর্স কাজ হচ্ছে এই যে আমরা এটা দেখি, যদি পৃষ্ঠটানটা টি পরিমাণ হয় তাহলে এফ ইকুয়ালস টু আমি লিখতে পারি কত, টি এল ইন্টু টি। তো এখানে এলটা হচ্ছে আমরা এখানে জানি যে দুই দিক বরাবর কাজ করে, তো টুয়াইস এল ইন্টু কত চলে আসে, টি চলে আসে। কারণ ওই যে এখানেই দেখিয়েছি এই দিক বরাবরও কাজ করছে এল, মানে এই দিক বরাবর যে লেন্থটা সেই এখন তো এল লেন্থটা কাভার হয়েছে, এরপরে এই দিক বরাবর যখন ফোর্সটা করবে তখনও কিন্তু এল লেন্থটা কাভার হবে। তো যার কারণে এখানে আমার কত চলে আসছে, টুয়াইস এল চলে আসছে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে এই বিসি বাহুটাকে যদি আমি পিস্টনের সাহায্যে এই দিকে বল প্রয়োগ করি, ঠিক আছে, পিস্টনের সাহায্যে যদি এই দিকে টেনে নিয়ে আসি, বা ওই যে আমার যে ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে, ক্ষেত্রফল বেড়ে যাওয়ার ক্ষেত্রফল আমি ওকে বাড়াবো। তো ক্ষেত্রফল বাড়ার জন্য আমার একক ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য যে পরিমাণ কাজ হবে সেটাই হচ্ছে কি আমার পৃষ্ঠ শক্তি। তাহলে আমরা এখান থেকে দেখি যে আমার শক্তির যে মানটা, সেই শক্তির মানটা আমার কত চলে আসে, ডাব্লিউ ইকুয়ালস টু আমরা জানি কত, এফএস।
ঠিক আছে। ডাব্লিউ ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে এফএস। তো দেখা যাচ্ছে যে এইটাকে যদি আমার এই দিকে সরানো হয়, তাতে যদি আমার এক্স পরিমাণ সরণ হয়ে যাচ্ছে, আমার কি পরিমাণ সরণ হচ্ছে, এক্স পরিমাণ সরণ হচ্ছে, তার মানে আমি এখান থেকে লিখতে পারি কত, এফ এক্স। তো এফ এর মানটা আমি এখানে বসিয়ে দিই কত, 2LT ইন্টু এক্স। ঠিক আছে। তাহলে আমাকে বলেছে পৃষ্ঠ শক্তিতে বলা হয়েছে একক ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য আমার যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে আমার বলা হচ্ছে কি, পৃষ্ঠ শক্তি। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, কতটুকু পরিমাণে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, এখানে হচ্ছে টুয়াইস এল হচ্ছে, এর লেন্থটা হচ্ছে 2L, এর লেন্থটা হচ্ছে 2L, আর প্রস্থটা হচ্ছে এক্স। তার মানে ওর টোটাল কতটুকু পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, এক্স পরিমাণ সরে গেছে, তার মানে হচ্ছে এখানে এক্স পরিমাণ বৃদ্ধি পেয়েছে আর লেন্থটা টুয়াইস এল রয়ে গেছে। তার মানে আমি এর মান এখান থেকে লিখতে পারি লেন্থ ইন্টু ওয়েট, তার মানে হচ্ছে 2LX। তার মানে আমি এখান থেকে ডাব্লিউ, আমার যে পৃষ্ঠ শক্তিটা ইকুয়ালস টু আমরা আগেই জানি ডাব্লিউ ডিভাইডেড বাই ডেল এ, এটা হচ্ছে ডেল এ হবে, ডাব্লিউ ডিভাইডেড বাই ডেল এ। তাহলে আমার এখানে কত চলে আসে, 2LTX ডিভাইডেড বাই 2LX। তার মানে আমার কত হচ্ছে, ইকুয়ালস টু কত চলে আসতেছে, টি চলে আসতেছে, ইকুয়ালস টু টি চলে আসতেছে। ঠিক আছে। তো সংখ্যাগতভাবে কোনো তলের পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তির মান সেম হয়ে থাকে, পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তির মান কি হয়ে থাকে, সেম হয়ে থাকে সংখ্যাগতভাবে। আচ্ছা, এখন খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ করাই আমি। আচ্ছা, 3 নাম্বারটা দেখি যে 10⁻⁻4 মিটার ব্যাসের 1000টি পানির ফোঁটাকে একসাথে করে একটি বড় ফোঁটায় পরিণত করা হলো। সেই বড় ফোঁটাকে আবার 216টি ছোট ফোঁটায় পরিণত করা হলো। পানির ঘনত্ব যদি 1000 kg/m³ হয়, তাহলে প্রথম ক্ষেত্রে বড় ফোঁটা ও দ্বিতীয় ক্ষেত্রে ছোট ফোঁটায় পরিণত করতে কি পরিমাণ শক্তি লাগবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। আচ্ছা, আচ্ছা, তো আমরা এখানে আগেই জেনেছি ইকুয়ালস টু আমরা কত জেনেছি, ডাব্লিউ ডিভাইডেড বাই ডেল এ। তাহলে মানে আমরা জানি হচ্ছে টি ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই ডেল এ। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমরা কত জানি, ডেল এ টি। তাহলে আমার একটা বড় ফোঁটা, এই বড় ফোঁটার ব্যাস কত, 10⁻⁻4। এই বড় ফোঁটার এই ব্যাসের এটাকে ভেঙে আমি কয়টা ছোট ফোঁটায় কনভার্ট করলাম, এই যে ছোট ফোঁটার 1000টা অণুকে একত্র করে আমি 1000টা অণুকে একত্র করে একটা বড় ফোঁটায় কনভার্ট করলাম। তো দেখা যাচ্ছে ফার্স্ট অফ অল আমাদের এখানে নির্ণয় করতে হবে যে এই বড় ফোঁটার ব্যাসটা বা ব্যাসার্ধটা কীরকম হবে সেটা আমরা আগে নির্ণয় করি। এটা ব্যাস দিয়েও করা যায়, আবার ব্যাসার্ধ ধরেও করা যায়। তো আমরা দেখি যে যেহেতু এই 1000টা এরকম ছোট ফোঁটাকে একত্র করে তারপরে আমি বড় ফোঁটা যেহেতু পাচ্ছি, এটার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর এটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, কিন্তু দুইটার আয়তন কি হয়ে যাবে, সেম হয়ে যাবে, 4/3 পাই স্মল আর কিউব ইন্টু 1000টা স্মল এই অণুগুলোকে একত্র করার ফলে আমার এরকম বড় একটা অণু পেয়ে যাব। তো সব কিছু কাটাকাটি করলে আমার কত চলে আসবে, আর কিউব ইকুয়ালস টু 1000 ইন্টু স্মল আর কিউব। তো এখন ছোটটার ব্যাসার্ধ কত আসে সেটা আমরা দেখি। ব্যাসের কথা বলা হচ্ছে 10⁻⁻4।
5 into 10 to the power minus 5 into 1000 cubic root of answer. আচ্ছা, টোটালটা করলে আমার আসবে হচ্ছে 5 into 10 to the power minus 4. ক্যাপিটাল আর এর মান চলে আসে 5 into 10 to the power minus 4. ওকে, তো এখন আমাদের ক্ষেত্রফলের কতটুকু চেঞ্জ হয় আমরা সেটা দেখব। তাহলে আমরা জানি সমগ্র তলে একটা গোলকে সমগ্র তলের ক্ষেত্রফল থেকে থাকে হচ্ছে কত 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তো 4 পাই আর স্কোয়ারের জায়গায় আমার এখানে কত চলে আসবে এন আর স্কোয়ার। তার মানে এন সংখ্যক আমার ছোট অণুগুলো, তার মানে 1000টা ছোট অণু নিয়ে যেহেতু আমরা এনের মানে টোটাল, তাহলে ক্ষেত্রফলটা আমার চলে আসবে কত এত, মাইনাস আমাদের কত চলে আসবে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। ঠিক আছে, এইটা করে আমার কত চলে আসবে টি চলে আসবে। আই হোপ বুঝতে পেরেছো যে কি করতে হচ্ছে। আমার 1000টা স্মল অণু, তো টোটাল যার যে ক্ষেত্রফল আসে সেটা কত আসে 4 পাই এন ইন্টু আর স্কোয়ার, আর আমার বড় যে অণুটা তার ক্ষেত্রফল কত চলে আসে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে আমি এখান থেকে কত কমন নিব 4 পাই কমন নিয়ে দেব, তাহলে এন ইন্টু স্মল আর মাইনাস ক্যাপিটাল আর তো স্কোয়ার ইন্টু কত চলে আসতেছে টি চলে আসতেছে। সব কিছুর মান আমরা জানি, বসিয়ে দিব, আমার অ্যান্সারটাও চলে আসবে কত 8.14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এত কি জুল। আচ্ছা, এরপরে আমাকে বলেছে এই বড় ফোঁটাটাকে ভেঙে আমরা আবার ছোট ফোঁটায় কনভার্ট করব। ঠিক আছে, বড় ফোঁটাটাকে ভেঙে ছোট ফোঁটায় পরিণত করব। কতগুলো ছোট ফোঁটায় পরিণত করব 216টা ছোট ফোঁটায় আমরা কনভার্ট করব। বড়টাকে ভেঙে করব, তার মানে এই ক্ষেত্রে আমার যে সূত্রটা আসবে W = 4 পাই ক্যাপিটাল আরকে ভেঙে করছি, তার মানে হচ্ছে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস এন ইন্টু স্মল আর স্কোয়ার। মানে যাকে ভাঙবো সেটা আগে থাকবে আর ভেঙে যেটা তৈরি হবে সেটা থাকবে মাইনাস হিসেবে পরে। আচ্ছা, তো এই ক্ষেত্রেও সিমিলার ওয়েতে আমাদের ফার্স্ট অফ অল আগে ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে। 4 pi capital R cube equals to 216 into 4 pi 4 by 3 pi small r cube. ওকে, তাহলে এখান থেকে হচ্ছে স্মল আর এর মান যেটা চলে আসে সেটা দেখি। এটার ক্ষেত্রে এটা আসে 8.33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। তাহলে এখানে আমরা এটা বসিয়ে দিব 4 পাই, এটা বড়টার মান চলে আসে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মাইনাস 216 ইন্টু 8.33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু টি এর মানটা দেওয়া আছে কত 72 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তো টোটালটা ক্যালকুলেশন করলে আমাদের যেটা চলে আসে
1.13 ইন্টু 10⁻⁻6 এত জুল। আচ্ছা, স্পর্শকোণ। স্পর্শকোণ বলতে আমার কি বোঝাচ্ছে, যে এখানে যদি কাচের মাধ্যমে আমার যদি পানি রাখা থাকে, বা দেখা যায় একটা কঠিন মাধ্যমে, একটা কঠিন বস্তুর মধ্যে যদি একটা তরল বস্তু রাখা থাকে, তো দেখা যাচ্ছে তাদের সংযোগস্থলে একটা মানে তাদের আর হচ্ছে আচ্ছা, তো দেখা যাচ্ছে যদি রাখা থাকে, তো আমাদের এইখানে তরলের ধর্মভেদে দেখা যাবে এটা অনেক সময় এরকম কার্ভ আকারে থাকে, আর অনেক সময় উপরে রাউন্ড আকারে থাকে। সেটা হচ্ছে পদার্থের ধর্মের জন্য। যখন আমার ঘনত্বটা অনেক বেশি পরিমাণে থাকে, তখন দেখা যাচ্ছে কি আমার এরকম রাউন্ড শেপে থাকে, আর যখন আমার ঘনত্বটা তুলনামূলকভাবে কম থাকে, তখন এইরকমভাবে থেকে থাকে। তো দেখা যাচ্ছে যে এদের স্পর্শক বিন্দু থেকে এই যে একটা তল উৎপন্ন হয়েছে, সেই তলের সাথে একটা স্পর্শক আমরা তৈরি করব। এই বিন্দু থেকে এই তলের সাথে একটা স্পর্শক তৈরি করব। সেই স্পর্শক তৈরি করার ফলে আমার কাচের সাথে বা কঠিন পদার্থের সাথে ওই স্পর্শকটা যে কোণ উৎপন্ন করে, সেটাকেই বলা হচ্ছে কি স্পর্শকোণ। সেটাকেই বলা হচ্ছে স্পর্শকোণ। এই যে স্পর্শ বিন্দু আর হচ্ছে এই ঢালটা থাকে বা এই তলটা থাকে, এই তলের সাথে স্পর্শক আমরা তৈরি করলাম। সেই স্পর্শকটা কঠিন পদার্থের সাথে আমার যে কোণটা উৎপন্ন করে তাকে বলা হয় স্পর্শকোণ। তো এই টাইপের বস্তুর জন্য আমার দেখা যাচ্ছে স্পর্শকোণটা হয়ে থাকে সূক্ষ্মকোণ, আর এটা হয়ে থাকে, এটার জন্য আমার হয়ে থাকে স্থূলকোণ। ঠিক আছে। স্পর্শকোণ 90 ডিগ্রি এর কম হলে তাকে সূক্ষ্মকোণ বলা হয়। যে সকল তরলের ঘনত্ব কঠিনের ঘনত্ব থেকে কম থেকে থাকে, তাদের ক্ষেত্রে আমার এই সূক্ষ্মকোণ উৎপন্ন হয়। কিন্তু যে সকল তরলের ঘনত্বটা কঠিন পদার্থ, আমরা যে কঠিন পাত্রে আমরা রাখলাম, সেই পাত্রের ঘনত্ব থেকে তরলের ঘনত্বটা যদি আমাদের বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই রকম কার্ভ তৈরি হবে। তার মানে সেখানে আমাদের স্থূলকোণ তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা বস্তু যখন আমরা ল্যাবে কাজ করেছি, আমরা দেখেছি যে একদম সূক্ষ্ম কৈশিক নল যেগুলো থাকে, কৈশিক নলকে যদি আমরা পানির মধ্যে নিমজ্জিত করি, কৈশিক নল বরাবর আমার কিছুটা পরিমাণ পানি উঠে যায়। তো পানিটা কেন উঠে যায় আর কতটুকু পানি উঠে, সেইটার উপরে নির্ভর করে আমাদের একটা সূত্র আছে। সেই সূত্রটা এখন আমরা দেখি। তো দেখা যাচ্ছে যে এই যে এটা থাকতেছে, এটা হচ্ছে পৃষ্ঠ টান কাজ করবে, কারণ তরলের যে সারফেসটা থাকে, সারফেস বরাবর তরলের পৃষ্ঠ টানটা কাজ করে। তো এই বরাবর তরলের পৃষ্ঠটানটা কাজ করবে, সেটা হচ্ছে টি পৃষ্ঠটানটা কাজ করবে। তো এটার দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তো এক্স অক্ষ বরাবর এখন দেখা যাচ্ছে কি, তাহলে এই যে এটা হচ্ছে আমার কি কোণ, এটা হচ্ছে আমার স্পর্শকোণ। এটা যদি স্পর্শকোণ হয়, তাহলে এটাও হবে আমার স্পর্শকোণ, কারণ একটা অপরটা বিপরীত কোণ। এটা যদি থিটা হয়, এটাও হবে থিটা। তার মানে এই দিক বরাবর আমার হচ্ছে টি কস থিটা কাজ করতেছে, আর এই দিক বরাবর আমার কত কাজ করতেছে, টি সাইন থিটা কাজ করতেছে। তো দেখা যাচ্ছে, তো এটা একটা রাউন্ড শেপ, মানে একটা সিলিন্ড্রিক্যাল শেপে থাকে, একটা রাউন্ড শেপে থাকে। তো চার দিক বরাবর এরকম প্রত্যেকটা দিকে যদি আমার এই দিকে টি কস থিটা টি সাইন থিটা যদি কাজ করে, তাহলে টি সাইন থিটা কী হয়ে যায়, ইউটিলাইজ হয়ে যায়, কারণ চারদিকেই আমার টি সাইন থিটা কাজ করছে। তো এইটার আর কোনো ইফেক্ট থাকে না। তো আমার শুধুমাত্র একটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে টি কস থিটা। তো আমার যে ওই কাচ নলটা, যেমন এটা যদি আমরা কাচ নল হিসেবে দেখি, এই চারদিক বরাবর আমাদের চারদিক বরাবর কি থাকতেছে, এরকম উপরের দিকে টি কস থিটা কাজ করতেছে। ঠিক আছে, উপরের দিকে আমার কি কাজ করবে, টি কস থিটা কাজ করবে। সেই টি কস থিটার জন্যই আমার পানিটা এটার উপরে উঠে যাচ্ছে, পানিটা এটার মধ্য দিয়ে উঠে যাচ্ছে। টি কস থিটার জন্য পানিটা ওইটার মধ্যে কি হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। আচ্ছা, তো
আমাদের উপর দিকে কাজ করবে কত, এখানেও আমার টি কস থিটা কাজ করবে, এদিকেও আমার টি কস থিটা কাজ করবে, দুইটা মিলে 2 টি কস থিটা কাজ করতেছে। আর সেই জন্য পানি যে উপরে উঠছে তার কারণে কাজ হচ্ছে এইচ আর রো জি পরিমাণ কাজ হচ্ছে। তার মানে সেখান থেকে আমি টি লিখতে পারি টি ইকুয়ালস টু এইচ আর রো জি ডিভাইডেড বাই কত 2 cos থিটা। ঠিক আছে, এই cos থিটা এইটা হচ্ছে আমার যদি কৌশিক নলবেগ উপরে উঠে তার মানে হচ্ছে কম ঘনত্বের বস্তুর জন্য আমার এই সূত্রটা কাজ করবে, আর বেশি ঘনত্বের বস্তুর জন্য বেশি মানে যারা হচ্ছে নলবেগ নিচে নেমে যাবে, যাদের কিনা স্থূল কোণ তৈরি হবে, যাদের মধ্যে কিনা কি কোণ তৈরি হবে, স্থূল কোণ তৈরি হবে, এই দুইটার জন্যই আমার সেম সূত্র কাজ করবে। কিন্তু যাদের জন্য স্থূল কোণ, তো cos থিটার মানটা যখন এটার মধ্যে বসাবো তখন একটা নেগেটিভ মান চলে আসবে। আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে এই কোণের পরিমাণটা এতই কম হয় যে আমাদের অনেক সময় কোণের মানটা আমরা কি করে থাকি, স্কিপ করে থাকি, কোণের মানটা আমরা কি করে থাকি, স্কিপ করে থাকি। তো তখন ক্ষেত্রে আমার টি ইকুয়ালস টু এইচ আর রো জি ডিভাইডেড বাই 2 চলে আসবে। আচ্ছা, এখন একটা ম্যাথ দেখাই। 0.2 মিলিমিটার ব্যাসার্ধের একটি কৈশিক নলের প্রথম ও দ্বিতীয় তরলে ডুবালে 4 ডিগ্রি আর 140 ডিগ্রি স্পর্শকোণ তৈরি হয়। তো দেখা যাচ্ছে যে প্রথম ও দ্বিতীয় তরলের পৃষ্ঠটান দিয়ে দেওয়া আছে কৈশিক নলে কি পরিমাণ প্রথম তরল উপরে উঠবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। আচ্ছা, কি পরিমাণ উপরে উঠবে সেটা জানতে চেয়েছে, তার মানে পরিমাণটা আমাদের এর উপর ডিপেন্ড করে, তার মানে আমাদের এম এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে টি ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে এইচ আর রো জি ডিভাইডেড বাই আমাদের 2 cos থিটা, থিটার মানটা আমাদের এখানে দিয়ে দেওয়া আছে, তার মানে আমাদের এখানে কত চলে আসবে 2 cos থিটা। আচ্ছা, রো এর মান আমরা কত জানি, আচ্ছা রো এর মান আমরা জানি হচ্ছে এম বাই ভি। আমাদের যেহেতু রো এর মানটা এখান থেকে দিয়ে দেওয়া নাই, আমাদের এম বাই ভি লিখতে হবে। এম বাই ভিটা নিচে চলে আসবে, 2 cos থিটা আমাদের এখান থেকে চলে আসতেছে। ঠিক আছে, আর উপরে হচ্ছে জি। আমি আগেই বলছি যে কতটা পরিমাণ পানি উপরে উঠবে বা তরল উপরে উঠবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে, তার মানে আমাদের এম এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এম এর মানটা চলে আসবে কত, 2v cos theta t ডিভাইডেড বাই এইচ আর জি, এটা চলে আসলো। আচ্ছা, ভি এর মানটাও আমাদের দিয়ে দেওয়া নেই, তাহলে ভি হচ্ছে আয়তন। তাহলে একটা ইয়ের আয়তন কত হয়ে থাকে, মানে একটা সিলিন্ডারের আয়তন কত হয়ে থাকে, সিলিন্ডারের আয়তন হয়ে থাকে পাই আর স্কোয়ার এইচ। তার মানে এখানে আসবে পাই আর স্কোয়ার এইচ আর হচ্ছে cos থিটা টি। তাহলে হচ্ছে এইচ আর জি এখানে আমাদের চলে আসলো। ঠিক আছে, তো আমাদের কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে যেটা থাকে সেটা হচ্ছে 2 পাই আর টি cos থিটা, আর নিচে আমাদের থাকে শুধু জি। তো আমি 2 পাই জি এগুলো তো ধ্রুব সংখ্যা, আর এর মান দিয়ে দেওয়া আছে, টি এর মান দিয়ে দেওয়া আছে, আর cos থিটার মানও আমাদের দিয়ে দেওয়া আছে। তার মানে বসালেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। অ্যান্সারটা আসতেছে কত, অ্যান্সারটা আসতে হচ্ছে 9.2 × 10⁻⁻6 এত কেজি। ঠিক আছে, 9.2 × 10⁻⁻6।